अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শোনো না ভাই, এদিকে উঠে এসো, এটা ধরো। হ্যাঁ ম্যাডাম। ওই আরে জ্যোতি দিদি, কি হয়েছে? গাড়িটা সার্ভিসিং করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। মনে হচ্ছে অনেকদিন থেকে স্টার্ট দেওয়া হয়নি। হ্যাঁ, আপনার তো বিয়ে হয়ে গেছিল না? ভালো জায়গায় বিয়ে হয়েছে। অনেকবার আমি আপনাকে একটা বড় গাড়িতে যাতায়াত করতে দেখেছি, কিন্তু এতদিন পরে আজ হঠাৎ করে আপনি এখানে? একটু কাজ আছে। গাড়িটা কতক্ষণে সার্ভিসিং হয়ে যাবে? সন্ধ্যের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা। আমাদের তো শর্মাবাবুর ছেলে সন্দীপ খুব পছন্দ, আর ওদের পক্ষ থেকে ওই সম্বন্ধে ওরা রাজি ছিল। তবুও মেয়ের বাবা তো, তাই সব দিক থেকে একটু খুঁটিয়ে দেখে নিতে চাই। একদমই। আচ্ছা, আমি কি করতে পারি আপনার জন্য? উনি এটাই বলতে চাইছেন যে শর্মাবাবুর পরিবারে 2 মেয়ে এখানে বিয়ে হয়ে এসেছে। এই কারণে আমরা ভাবছিলাম যে সন্দীপের সাথে আমাদের মেয়ের সম্বন্ধ পাকা হওয়ার আগে আপনার পরামর্শটা দরকার। আর সেই অজুহাতে আপনাদের পরিবারের বড় বউ জ্যোতি আর আপনার ছেলে পঙ্কজের সাথেও কথা বলা যাবে। আমার মনে হচ্ছে আপনাদের ভাগ্যই এখানে এনেছে। ইনফ্যাক্ট আমি তো বলবো যে বেঁচে গেছেন আপনারা। দেখুন, জ্যোতির আমাদের পরিবারের সাথে, আমাদের পঙ্কজের সাথে এখন আর সম্পর্ক নেই। আপনি এটা কি বলছেন? বলতে তো আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আপনি জানেন যে আমি সব কথাই সোজাসুজি বলতেই ভালোবাসি। জ্যোতি আমাদের পঙ্কজের সাথে অনেক বড় ছলনা করেছে। বিয়ের পরেও ও নিজের প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক রেখেছে। তাই পঙ্কজ ওর সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছে আর বাড়ি থেকে বার করে দিয়েছে। যেই বাড়ির মেয়ে এইরকম চরিত্রহীন, সেই বাড়িতে মেয়ে দিলে আমরা তো সারা জীবন পস্তাতাম। এক্সকিউজ মি, এ বিষয়ে আমার মতামত একটু আলাদা। জ্যোতি যা কিছু করেছে তার সঙ্গে সন্দীপকে আপনারা কেন জড়াচ্ছেন? দিদির ভুলের শাস্তি ভাই কেন ভোগ করবে? এটা কিন্তু ভুল হচ্ছে। কি ছোট মা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, তবে শর্মা পরিবারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, আর এটা আপনাদের মেয়ের ব্যাপার। তাও যদি আমার মতামত চান তাহলে আমি এটা অবশ্যই বলবো যে সন্দীপ খুবই পরিশ্রমী আর খুবই ভালো ছেলে। সন্দীপের সঙ্গে যখনই কথা হয়েছে আমি অনুভব করতে পেরেছি সব ব্যাপারেই ও খুবই দায়িত্ববান ছেলে। আপনাদের মেয়ে ওর সঙ্গে খুবই সুখে থাকবে। এবার আপনাদের ইচ্ছে, যেমনটা ভালো বুঝবেন। দারুণ খবর, তুই অফিসের ম্যানেজার হয়ে গেছিস ভাই। এবার তোর স্যালারিও নিশ্চয়ই বেড়ে গেছে। চল চায়ের সাথে একটা বিস্কিট আনা দেখি। বিস্কিট? আরে তুই বিস্কিটের কথা বলছিস, আর এদিকে আমার বাড়ির লোক কতক্ষণে আমার বিয়ে দেবে সেই চিন্তা ভাবনা করছে। হ্যাঁ বলেছিলিস তুই। কিছু তারিখ ঠিক হলো নাকি? না রে ভাই, আমি এখনো বিয়ের জন্য তৈরি নই। আরে অনেক দায়িত্ব রয়েছে তো আমার উপর, তুই তো সবকিছুই জানিস। অনেক কিছু করতে হবে আমাকে এখনো, বিয়ে না। সত্যি বলবো, যদি আমি তোর জায়গায় থাকতাম তাহলে আমি এই বিয়েটা করে নিতাম। এরকম সুযোগ বারবার পাওয়া যায় না ভাই। ভালো একটা ব্যবসা আছে ওনাদের, লাইফে সেটেল হয়ে যাবি তুই। আমিও একদিন এটাই চাইতাম, আর এখন সুযোগ পাচ্ছি যখন পিছনে সরে যাচ্ছে। ভাই, পাখির আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি চেঞ্জ হয়ে গেছি ভাই। আমি নিজের ক্ষমতায় কিছু একটা করতে চাই, এভাবে না। দেখ ভাই দীপু, যদি তুই এই বিয়েটা করে নিস তাহলে তোর জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তুই ভালোভাবে সবার খেয়াল রাখতে পারবি। আমার মনে হয় না পঙ্কজ দাদা রাজি হবে।
যেভাবে উনি ওই মেয়ের বাড়ির লোকেদের সামনে ওই সন্দীপের পক্ষে কথা বললো, তার থেকে এটাই মনে হচ্ছে যে আজও একটু হলেও পঙ্কজ দাদার মনে ওই জ্যোতির জন্য ভালোবাসা আছে। না হলে কিন্তু না 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 না, এই ব্যাপারে তুই একদম ভুল ভাবছিস। আরে পঙ্কজ সন্দীপের হয়ে কথা বলেছে, জ্যোতির হয়ে নয়। আর যা কিছু ওই জ্যোতি আমার ছেলের সাথে করেছে না, তারপরে তো আমার ছেলেটা শুধু ওকে ঘেন্নাই করে আর কিচ্ছু নয়। মা চলো, তোমার কথাটা আমি মেনে নিলাম, কিন্তু তোমার কি সত্যি মনে হয় যে এই অবস্থায় পঙ্কজ দাদা আমার শ্বশুর মশাইয়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হবে? তুই যেটা বলছিস সেটা ঠিক। পঙ্কজ এই সময় খুব বড় দুবিধার মধ্যে কাটাচ্ছে। যা কিছু করতে হবে ভালোবেসে করতে হবে। আমি জানি যে পঙ্কজকে রাজি করানো খুব মুশকিল, কিন্তু অসম্ভব নয়। কনগ্রাচুলেশন সন্দীপ। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ, আপনি আমায় রেকমেন্ড করলেন। নো 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 ইয়াং ম্যান, আমি কিন্তু কিছুই করিনি। এই প্রমোশন তোমার পরিশ্রম আর সততার জন্যই তুমি পেয়েছো। তুমি আজ থেকে এখানকার ম্যানেজার। কিপ ইট আপ, পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি করবে। যাও, ওই হলো তোমার কেবিন। ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। পরিশ্রম তো আমরাও করি ভাই, কিন্তু তার ফল আমরা পাই না ভাই। পরিশ্রম করলেই শুধু ফল পাওয়া যায় না, আরো অনেক কিছু করতে হয়। তুই ঠিকই বলছিস বান্টি, এর পুরো পরিবারটাই তো খিলাড়ি রে। ওর দিদি এক বড়লোক অন্ধকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। জানি না তারপরে কি করেছিল, তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি আজকাল বাপের বাড়িতেই থাকে। শোন, এরকম উল্টোপাল্টা কাজ বেশি দিন চলে না ভাই। আচ্ছা, তার মানে এ বেটাও ম্যানেজার হওয়ার জন্য কিছু না কিছু চক্কর চালিয়েছে। শোন, এরকম উল্টোপাল্টা কাজ বেশি দিন চলে না ভাই। আচ্ছা, তার মানে এ বেটাও ম্যানেজার হওয়ার জন্য কিছু না কিছু চক্কর চালিয়েছে। দেখিনিস ভাই, ঠিক একদিন জানতে পারো। অনেকক্ষণ থেকে সহ্য করছি। কি সব বাজে কথা বলছিস তোরা? বাজে কথাটা কিন্তু আমি বলছি না রে, আশেপাশে যা শুনছি সেগুলোই বলছি আমার বন্ধুকে। খুব বাজে বাজে কথা বলছিস তুই। আরে সত্যি কথা তো বলছো। এখন তুই ম্যানেজার হয়ে গেছিস বলে আমাদের জানোই তাই বলবি? কি করবি তুই বল? এ আর কি বলবে, ও তো জানে ওর দিদির চরিত্রটা কেমন। আমার দিদির নামে আজে বাজে কথা বলছে। স্যার, ঝগড়াটা ওই শুরু করেছিল। তোর এই চাকরিটা আজকে চলে যাবে দেখ। আরে চাকরি নিয়ে আমি এত চিন্তা করি না, বুঝলি, কিন্তু তোকে তো আমি আরো মারবো। কি হচ্ছেটা কি? নিজের ফ্যামিলি ম্যাটার কেন কাজের সঙ্গে জড়াচ্ছ? আর তোমরা সবাই তোমাদের কাজে যাও। তুমিও। হ্যাঁ স্যার। সন্দীপ, তুমি আজকেই ম্যানেজার হয়েছো, এইভাবে কুরিয়ার বয়দের সঙ্গে ঝগড়া করা ম্যানেজার হিসেবে তোমায় শোভা পায় না। এটা তোমার প্রথম ভুল ছিল, তাই তোমার উপরে আমি কোনো অ্যাকশন নিচ্ছি না। কিন্তু প্লিজ, এই সমস্ত কথা যেন তোমাকে আর না কোনোদিন বলতে হয়। ওকে স্যার। আগের উৎসবে আমি জ্যোতিকে দেখেছিলাম, মনে হয়েছিল কত শান্ত আর মিষ্টি স্বভাবের। ওর মতো মেয়েরা ভালোবাসার এমন নাটক করবে যে কোনটা সত্যি আর মিথ্যে ধরতেই পারবে না। আর আমাদের পঙ্কজ তো ভগবান ওর সাথে কি খেলা খেললেন কে জানে, চোখ দুটো কেড়ে নিলেন। আর তার উপর এই একটা চরিত্রহীন মেয়ের সাথে বিয়ে। বেচারা পঙ্কজ। ছোট বৌদি, কি হয়েছে? কিছু না, কিছু না, আমি ঠিক আছি। তুমি এই চাটা ওনাদেরকে দিয়ে এসো। তোমার আরেক বৌমা সুধার ওপরে নজর রেখো। আসলে ও
আসলে তো ওই জ্যোতিরই বোন। কিন্তু আমার পঙ্কজের জন্য চিন্তা হয়। বেচারা তো মনে হয় এখন বাইরেই বেরোতে পারে না। সেদিনের পর থেকে ও নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে। পঙ্কজের অবস্থা দেখতে পাচ্ছি না আমি। আরে বাইরে গেলেই তো লোকে নানান কথা বলবে আর ওকে লজ্জায় ফেলে দেবে। পঙ্কজকে কেন লজ্জায় পড়তে হবে? বাইরে বেরোনো মুশকিল হলে জ্যোতির হবে। সত্যি বলতে কি, জ্যোতির কথা আমি বলতে পারবো না। কি জানে, হয়তো নির্লজ্জের মতো নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াচ্ছে, মজা করছে। এইরকম মেয়ের আবার সম্মান থাকে নাকি? পঙ্কজ, পঙ্কজ আয় বস না। আমরা তো এমনি একটু এই কথা বলছিলাম। আমি জানি। তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ, কলেজ রোজই তো যাই ছোট মা। মনে হচ্ছে তুমি ভুলে গেছো। নমস্কার। আই এম সরি, আমি আপনাদের সময় দিতে পারলাম না। কলেজে দেরি হয়ে যাবে। ছোট মা আসছে। ওকে জানি না, মা নিজের বন্ধুদেরকে আমাদের পরিবারের কথা কেন বলছিল, আর তাও আবার এইভাবে। মা কি সব আজে বাজে কথা বলছিল ওদের সাথে আমার জ্যোতি দিদির ব্যাপারে। আমি তো তোমাকে বলতেও পারবো না। আর আর এই সমস্ত কথা পুরো শহরে ছড়িয়ে যাবে। সবাই তো সত্যিটা জানতেও পারবে না। বাইরের লোক তো এটাই বুঝবে না যে জ্যোতি দিদি টাকার জন্য জামাইবাবুকে বিয়ে করেছিল আর তারপরে দিদি ঠকিয়েছে। মা খুব ভুল করেছে। এইভাবে পরিবারের কথা সবার সামনে বলা উচিত নয়। আমি এখন গিয়ে কথা বলছি। না উদয়, তুমি ছেড়ে দাও। আর তাছাড়া আমাদের বাড়ির পরিস্থিতি ঠিক নেই। যদি এই ব্যাপারে তুমি মাকে গিয়ে কিছু আবার বলো, তাহলে উনি ভাববেন যে তুমি আমার জন্য জ্যোতি দিদির পক্ষ নিচ্ছ। কিন্তু যেটা মা করছে সেটা তো ঠিক নয় সুধা। এতে সমসাময়িকভাবে পরিবারের সম্মানটাও কমছে। উদয়, ওনাকে এখন এসব কিচ্ছু বলো না। আমিও এটা ভেবে চুপ করে আছি যে একদিন না একদিন সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে। শুধু এটাই ভয় পাচ্ছি যে যদি বাইরের কেউ আমার বাড়ির লোককে বা জ্যোতি দিদিকে কিছু বলে, তাহলে ওরা অনেক কষ্ট পাবে। আরে আরে, আঘাত কি করে লাগলো তো? আরে কিচ্ছু হয়নি ঠাকুমা, একটু জাস্ট লেগে গেছে। ওই অফিসের দরজার সাথে ধাক্কা আরে লেগেছে। দরজায়? আরে পদ্মা, কমল, সব এদিকে এসো, তাড়াতাড়ি এসো সবাই। সন্দীপের আঘাত লেগেছে। ঠাকুমা ঠাকুমা, এটা একটা সাধারণ আঘাত, কিছুদিনেই ঠিক হয়ে যাবে। আরে পদ্মা, তাড়াতাড়ি হলুদ আর চুন গরম করে নিয়ে এসো, আঘাত তাড়াতাড়ি সেরে যাবে। যাও যাও। না মা, না ঠাকুমা, সাধারণ আঘাত একটা, ঠিক হয়ে যাবে। আমি আমার রুমে গিয়ে রেস্ট নিচ্ছি, আমি খুব ক্লান্ত এখন। ও এরকম ব্যবহার কেন করছে? দীপু, দীপু, দীপু শোনো, এটা দরজায় ধাক্কা খাওয়ার আঘাত নয়। বললাম তো মা, আমি তোমায় সেটাই। একদম মিথ্যা কথা বলবি না আমাকে। শোন, আমার দিব্যি করে বলছি আমি, সত্যিটা বল। আরে মা, অফিসে ঝগড়া হয়েছে। কি? আরে আজই তো তোর প্রমোশন হয়েছে বাবা, আর তুই ঝগড়া করে এলি? আরে অফিসে সবাই মিলে জ্যোতি দিদির ব্যাপারে আজে বাজে কথা বলছিল। আমি কি ওইসব বাজে বাজে কথাগুলো চুপ করে দাঁড়িয়ে শুনবো? কতদিন লড়াই করবি?
এবার তো এটাই হবে, তোকে লড়াই করা নয় সহ্য করা শিখতে হবে। এবার তো এটাই হবে, তোকে লড়াই করা নয় সহ্য করা শিখতে হবে। কারণ স্ত্রী যখন শ্বশুর বাড়ি ছেড়ে আসে হাজার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে নিয়ে, তার শিক্ষাকে নিয়ে। কিন্তু এটা সত্যি নয় মা। আরে লোকজন বশিষ্ঠ পরিবারে গিয়ে নিজেদের প্রশ্নগুলো কেন করে না? সারা পৃথিবীর এটাই নিয়ম দীপু, এখানে শুধু মেয়েদেরকেই প্রশ্ন করা হয়। বশিষ্ঠ পরিবারের বাড়ির দেওয়াল এতটাই উঁচু যে লোকজনের প্রশ্ন সেখানে পৌঁছয় না। সরি দীপু, আজ প্রমোশনের পর অফিসে তোর প্রথম দিন ছিল, আর আমার জন্য। না দিদি, এরকম কোনো ব্যাপার নয়। অনেক কিছু হয়ে গেছে দীপু, এই পরিবারের অপরাধী আমি। আমার জন্য পরিবারের সবার ক্ষতি হচ্ছে, লোকেরা কথা শোনাচ্ছে, অপমান করে যাচ্ছে, সব আমার জন্য হচ্ছে। সেই জন্য এখানে আসতে চাইনি আমি। দিদি, কোথায় যাচ্ছিস তুই? একটু কাঁদতে দে ওকে। এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র ও নিজে। তুমি এসব কি কথা বলছো মা? আমি দিদিকে বোঝাতে যাচ্ছি আর তুমি কি বোঝাবি ওকে? হ্যাঁ, ভুল তো ও করেইছে, আর সবচেয়ে বড় ভুল এটাই করেছে যে বশিষ্ঠ পরিবারে বিয়ে করেছে। মানুষের সম্পর্ক যোগ্যতা দেখে হয়। যত বড় স্বপ্ন দেখেছিল তার থেকেও বড় শাস্তি পাচ্ছে এখন। মা প্লিজ, আজ না। আমি জানি না যে আমি দিদির জন্য কতটুকু করতে পারবো, কিন্তু এখন আমার দিদির আমাকে প্রয়োজন। দিদি, এই জন্যই আমি এখানে আসতে চাইনি রে। আমার জন্য আজ তোদের সবাইকে অপমানিত হতে হচ্ছে। না দিদি, আরে ঈশ্বর আমাদের একসাথে একই ছাদের তলায় এই জন্য রেখেছে কারণ আমরা সবাই একে অপরের সুখ দুঃখে একসাথে থাকি। দিদি, তুই এসব বুঝবি না দীপু। আমার কষ্টটা আরো বেড়ে যায় যখন শুধুমাত্র আমার জন্য সবাইকে অপমানিত হতে হয়। তোদের তো এসবে কোনো দোষ নেই, তাই না? হয়তো আমি এখানে না আসলে এসব। না দিদি, এরকম কোনোদিনও বলবি না। তোরা আমাদের থেকে দূরে চলে যাওয়ার এইসব চিন্তা ভাবনা আমায় ভীষণ কষ্ট দেয় রে দিদি। তুই আমাকে প্রমিস কর যে তুই এরকম কিছু কোনোদিনও করবি না, নাহলে কিন্তু আমি তোর সামনে কেঁদে দেবো। হ্যাঁ, কেঁদে দেবো। না না দীপ, এরকম করিস না, তুই কাঁদিস না। বলবো না আমি আর এরকম কথা। আমি যাব না এখান থেকে, কোথাও যাব না। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি হয়, আর যখন শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তাকে বাপের বাড়িতে এসে থাকতে হয়, তখন সবার মধ্যে থেকেও সে একা হয়ে যায়।